আচ্ছা, আমাদের আজকের আলোচনার বিষয় কম্পিউটার মেমরি ম্যানেজমেন্ট। আমরা দেখব একটা অপারেটিং সিস্টেম ঠিক কিভাবে তার সীমিত মেমরি দিয়ে এত কাজ একসাথে সামলে নেয়। এই পুরো ব্যাপারটার পেছনে কিন্তু অপারেটিং সিস্টেমের অসাধারণ কিছু কৌশল কাজ করে। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কখনো কি মাথায় এসেছে যে একটা কম্পিউটারের র্যাম আছে হয়তো 8 জিবি, কিন্তু সেটা দিব্যি 20 জিবির বিশাল বিশাল প্রোগ্রামার গেম একসাথে চালিয়ে দিচ্ছে? কিভাবে সম্ভব এটা? এটা আসলে কোনো জাদু-টাদু না, বরং অপারেটিং সিস্টেমের একটা দারুণ স্মার্ট কৌশল। এই যে ব্যাপারটা, এর পেছনের আসল কারসাজিটাই হলো অপারেটিং সিস্টেমের মেমরি ম্যানেজমেন্ট। দেখুন, ফিজিক্যাল মেমরি বা র্যাম কিন্তু একটা সীমিত রিসোর্স, আর এই সীমিত জিনিসটাকে অপারেটিং সিস্টেম কিভাবে ব্যবহার করছে তার মধ্যেই সব রহস্য লুকিয়ে আছে। ব্যাপারটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। মানে এখনকার এই স্মার্ট সলিউশনগুলো কিভাবে এলো তা জানার জন্য আগে দেখতে হবে যে শুরুর দিকের কম্পিউটারগুলো এই সমস্যাটা কিভাবে সমাধান করার চেষ্টা করেছিল। আর সত্যি বলতে তাদের পদ্ধতিতে বেশ কিছু বড় সমস্যাও ছিল। মেমরি ম্যানেজমেন্টের জন্য একদম প্রথম দিকের যে আইডিয়াটা ছিল সেটা কিন্তু বেশ সোজাসাপটা, কিন্তু ওই যে বললাম এর মধ্যে কিছু বড়সড় সীমাবদ্ধতাও ছিল, যার কারণেই কিন্তু পরে আরও ভালো পদ্ধতির দরকার হয়। তো এই প্রথম দিকের পদ্ধতিটার নাম ছিল কন্টিনিউয়াস মেমরি অ্যালোকেশন। নামটা শুনে হয়তো কিছুটা আঁচ করা যাচ্ছে। এর মূল আইডিয়াটা ছিল যখনই কোনো প্রোগ্রাম চালু হবে তাকে র্যামের মধ্যে একবারে একটানা একটা জায়গা দিয়ে দেওয়া হবে, অনেকটা একটা বইয়ের তাকের মতো, যেখানে প্রত্যেকটা বই রাখার জন্য একটা আস্ত খালি জায়গা লাগে। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, মেমরির একদম শুরুতে অপারেটিং সিস্টেম নিজের জন্য জায়গা নিয়েছে, তারপর প্রোগ্রাম এ, তারপর প্রোগ্রাম বি, সবশেষে 2 জিবির মতো জায়গা খালি পড়ে আছে। বেশ গোছানো লাগছে দেখতে, তাই না? কিন্তু আসল সমস্যাটা শুরু হয় যখন কোনো একটা প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। ধরুন, প্রোগ্রাম এ তার কাজ শেষ করে বন্ধ হয়ে গেল। এখন কি হলো? দেখুন, মেমরির ঠিক মাঝখানে 3 জিবির একটা ফাঁকা জায়গা বা হোল তৈরি হয়ে গেল। এই যে ছোট ছোট ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, এটাই একটা বিশাল সমস্যা। টেকনিক্যালি একে বলে ফ্র্যাগমেন্টেশন। ভাবুন তো, আমাদের কাছে এখন মোট খালি জায়গা আছে 5 জিবি, ওই 3 জিবি আর শেষের 2 জিবি মিলিয়ে। কিন্তু আমরা যদি 4 জিবির একটা নতুন প্রোগ্রাম চালাতে চাই, সেটা কিন্তু আর সম্ভব না, কারণ ওই 4 জিবি র্যাম তো একটানা খালি নেই, টুকরো টুকরো হয়ে আছে। এর ফলে মেমরির কি পরিমাণ অপচয় হচ্ছে ভাবা যায়? এই ফ্র্যাগমেন্টেশনের মতো বড় একটা সমস্যার সমাধানের জন্যই একটা বৈপ্লবিক আইডিয়া আসে, যা মেমরি ম্যানেজমেন্টের পুরো ধারণাটাই বদলে দেয়। আর সেই আইডিয়াটার নামই হলো পেজিং। পুরনো আর নতুন পদ্ধতির পার্থক্যটা এখানে স্পষ্ট। আগের পদ্ধতিতে প্রোগ্রামগুলোকে বিভিন্ন সাইজের খণ্ডে রাখা হতো, যা মেমরি নষ্ট করত। কিন্তু পেজিং সলিউশনটা হলো একদম অন্যরকম। এখানে পুরো প্রোগ্রামটাকে নির্দিষ্ট সমান আকারের ছোট ছোট ব্লকে ভেঙে ফেলা হয়, আর এই ব্লকগুলোকে বলা হয় পেজ। এর সবচেয়ে বড় সুবিধা হলো ফ্র্যাগমেন্টেশনের কোনো সুযোগই আর থাকে না। তো এই পেজিং জিনিসটা আসলে কি? এটা এমন একটা টেকনিক যেখানে একটা প্রোগ্রামের মেমরিকে পেজ নামের কিছু ফিক্সড সাইজ ব্লকে ভাগ করা হয়। ঠিক একইভাবে আমাদের ফিজিক্যাল র্যামকেও একই সাইজের ব্লকে ভাগ করা হয়, যেগুলোকে বলা হয় ফ্রেম। মজাটা হলো, একটা প্রোগ্রামের যে কোনো পেজ র্যামের যে কোনো খালি ফ্রেমে গিয়ে বসতে পারে। তাদের আর পাশাপাশি থাকার কোনো দরকারই নেই। এখন একটা প্রশ্ন আসতেই পারে, যদি একটা প্রোগ্রামের বিভিন্ন অংশ বা পেজগুলো মেমরির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে কম্পিউটার বুঝবে কিভাবে যে কোন অংশটা কোথায় আছে? এর জন্যই অপারেটিং সিস্টেম একটা বিশেষ ম্যাপ বা হিসাবের খাতা ব্যবহার করে। এই ম্যাপটাই হলো পেজ টেবিল। প্রত্যেকটা প্রোগ্রামের জন্য অপারেটিং সিস্টেম একটা করে পেজ টেবিল মেনটেন করে। এই টেবিলের কাজই হলো একদম নিখুঁতভাবে ট্র্যাক রাখা যে প্রোগ্রামের কোন নম্বর পেজটা র্যামের কোন নম্বর ফ্রেমে রাখা আছে। এই সহজ উদাহরণটা দেখুন। ধরা যাক এটা একটা প্রোগ্রামের পেজ টেবিল। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রোগ্রামের 0 নম্বর পেজটা আছে র্যামের 5 নম্বর ফ্রেমে, 1 নম্বর পেজটা আছে 9 নম্বর ফ্রেমে, আর এভাবেই বাকিগুলো। আইডিয়াটা খুবই সাধারণ, কিন্তু কি ভীষণ কাজের। এই কাজটা কম্পিউটার প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ বার করে চলেছে। সিপিইউ যখনই কোনো ডেটা চায়, সেই অ্যাড্রেসটা দুটো অংশে ভাগ হয়ে যায়। একটা হলো পেজ নম্বর, আরেকটা অফসেট। অপারেটিং সিস্টেম সঙ্গে সঙ্গে পেজ টেবিলে গিয়ে পেজ নম্বরটা খুঁজে বের করে দেখে নেয় যে ওটা কোন ফ্রেমে আছে, আর অফসেট দিয়ে ওই ফ্রেমের ঠিক কোন জায়গায় ডেটাটা রাখা আছে সেটাও জেনে যায়। ব্যাপারটা অনেকটা এরকম, ফ্রেম নম্বর হলো বইয়ের পৃষ্ঠা নম্বর, আর অফসেট হলো ওই পৃষ্ঠার কত নম্বর লাইন। পেজিং কিন্তু শুধু ফ্র্যাগমেন্টেশন সমস্যারই সমাধান করেনি, এটা আরও অনেক শক্তিশালী একটা কনসেপ্টের জন্ম দিয়েছে। আর এখানেই আমরা আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে যাব, কিভাবে কম র্যামে অনেক বড় প্রোগ্রাম চালানো সম্ভব হয়।
এই অসাধারণ কৌশলটার নাম হল ভার্চুয়াল মেমোরি। এর মাধ্যমে অপারেটিং সিস্টেম একটা বিভ্রম তৈরি করে। কম্পিউটারকে এমনভাবে বোঝানো হয় যেন তার কাছে আসল র্যামের চেয়েও অনেক অনেক বেশি মেমোরি আছে। এর মানে হল একটা প্রোগ্রামের সব অংশকে একসাথে র্যামে রাখার কোনো দরকারই পড়ে না। এই বিভ্রমটা তৈরি হয় সোয়াপিং নামের একটা প্রক্রিয়ার মাধ্যমে। এখানে অপারেটিং সিস্টেম আমাদের হার্ড ডিস্ক বা এসএসডিকে র্যামের একটা এক্সটেনশন হিসেবে ব্যবহার করে। যখন র্যাম প্রায় ভরে আসে তখন যে পেজগুলো আপাতত দরকার হচ্ছে না সেগুলোকে র্যাম থেকে সরিয়ে হার্ড ডিস্কে পাঠিয়ে দেওয়া হয়। এখন ধরুন সিপিইউ এমন একটা পেজ চাইল যেটা এই মুহূর্তে র্যামে নেই, হার্ড ডিস্কে আছে। তখনই একটা পেজ ফল্ট হয়। এখন এই ফল্ট শব্দটা শুনে মনে হতে পারে যে এটা কোনো একটা সমস্যা বা এরর, কিন্তু আসলে একদমই তা না। এটা অপারেটিং সিস্টেমের জন্য একটা সাধারণ সিগন্যাল যে ওই পেজটা এখন দরকার, ওটাকে হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে এসো। একটা পেজ ফল্ট হলে অপারেটিং সিস্টেম খুব ঠান্ডা মাথায় কাজটা সামলায়। এটা প্রথমে প্রোগ্রামটাকে একটু থামিয়ে দেয়, তারপর হার্ড ডিস্ক থেকে দরকারি পেজটা খুঁজে বের করে আর সেটাকে র্যামের একটা খালি ফ্রেমে নিয়ে আসে। এরপর প্রোগ্রামটা যেখান থেকে থেমেছিল ঠিক সেখান থেকেই আবার চালু হয়ে যায়। আর পুরো প্রক্রিয়াটা এত দ্রুত হয় যে আমরা টেরও পাই না। অবশ্যই এই পুরো সিস্টেমটাকে ঠিকঠাক চালানোর জন্য আরও অনেক কিছু ভাবতে হয়। যেমন র্যাম যদি পুরোটা ঢোলু থাকে তখন কোন পেজটাকে সরিয়ে হার্ড ডিস্কে পাঠানো হবে, এটা ঠিক করার জন্য বিভিন্ন পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে। আবার পেজের সাইজ কত বড় বা ছোট হবে সেটাও পারফরম্যান্সের উপর বিরাট প্রভাব ফেলে। তাহলে পুরো বিষয়টা যদি একবারে সংক্ষেপে বলি, কম্পিউটারের র্যাম সীমিত। এই সমস্যা সমাধানের জন্য শুরুর দিকে কন্টিনিউয়াস অ্যালোকেশন ব্যবহার হতো, যা ফ্র্যাগমেন্টেশন তৈরি করত। এরপর এলো পেজিং, যা এই সমস্যার একটা দারুণ সমাধান দিল। আর পেজিংয়ের উপর ভিত্তি করেই ভার্চুয়াল মেমোরির মতো শক্তিশালী একটা আইডিয়া এলো, যা আমাদের কম র্যামেও বিশাল বিশাল প্রোগ্রাম চালানোর ক্ষমতা দেয়। আমরা দেখলাম সময়ের সাথে সাথে মেমোরি ম্যানেজমেন্টের কৌশল কিভাবে বদলেছে, কিন্তু আমাদের ডেটা আর প্রোগ্রামের সাইজ তো দিন দিন রকেটের গতিতে বাড়ছে। এখন প্রশ্ন হল, ভবিষ্যতের মেমোরি ম্যানেজমেন্ট বিপ্লবটা ঠিক কেমন হতে চলেছে, কি আসতে চলেছে এর পরে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।